দর্শক, গতকালকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে তার অডিও বার্তাকে কেন্দ্র করে প্রায় 10.5 মিনিটের অডিও বার্তা, সেটাকে কেন্দ্র করে আলোচনা চলছে। এখনও দেশে বিদেশে নানা ক্ষেত্রেই নানা জায়গায় আলোচনা চলছে। বিদেশি গণমাধ্যমে যেমন এটার বিচার বিশ্লেষণ চলছে, তেমনি দেশীয় গণমাধ্যমগুলো নানাভাবে এটাকে বিচার বিশ্লেষণ করছে। তাদের নিজেদের সেন্সরশিপ রেখেই এক ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে। তেমনই একটি গণমাধ্যম মানবজমিন। মানবজমিন গতকালকে শেখ হাসিনার যে অডিও বার্তা, তার যে বক্তব্য, সেই বক্তব্য যেমন বিশ্লেষণ করেছে, তেমনি এটাও বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা যা বলেননি, শেখ হাসিনা আরও অনেক কিছু বলতে পারতেন। যদিও মানবজমিনের এই রিপোর্টে কি বলতে পারতেন সেই ব্যাপারে স্পষ্ট ধারণা দেয়া হয়নি, কিন্তু আমাদের কাছে কিছু স্পষ্ট আইডিয়া তৈরি হয়েছে যে শেখ হাসিনা গতকালকে 10 মিনিট 10.5 মিনিটে যে সকল কথা বললেন, তার বাইরে নিজের জন্য কিংবা নিজের একটা ভালো অবস্থানের জন্য, পরিশুদ্ধ অবস্থানের জন্য আর কি তিনি বলতে পারতেন। চলুন একটু আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করি যে শেখ হাসিনা বিশেষ করে 5 দফার কথা বলছেন, সেগুলো তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি আর কি তিনি বলতে পারতেন, বললে তার বোধহয় একটা ভালো ভাবমূর্তি তৈরি হতে পারত, সেগুলোই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দৈনিক মানবজমিনের কথা। মানবজমিন বলছে শেখ হাসিনা যা বলেননি, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনার ছবি দিয়ে তারা বলছে হাসিনা যা বলেননি। হাসিনা যা বলেননি এই রিপোর্টেই তারা বলছে যে বেশ কয়েকদিন থেকে জল্পনা কল্পনা ছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে হাজির হবেন, বিশেষ করে সাংবাদিকদের সামনে। 23 সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে সেটা হলো, কিন্তু ভিন্ন মাধ্যমে, সরাসরি নয়, এক অডিও বার্তা নিয়ে তিনি হাজির হলেন। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বার্তাটি নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, এমন কথা বলছে মানবজমিন। বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে শেখ হাসিনা তার সরকারের কোনো ভুল বা ভ্রান্তির প্রসঙ্গ টেনে আনেননি, ক্ষমা নয় দুঃখ প্রকাশও করেননি, তবে নতুন কিছু প্রসঙ্গ টেনে এনেছেন যা রাজনীতিতে আলোচনার খোরাক হতে পারে। তিনি দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলেছেন এবং তিনি 5 দফার কথা বলেছেন। 5 দফা কি? দফা 1, বাংলাদেশের সামনে অন্ধকার সময়, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আর এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এই নির্বাচনে আওয়ামী লীগ সহ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবে তার ভাষায় ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। 1 নম্বরে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। 2 নম্বরে তিনি বলেছেন সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে রক্তপাত, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে হবে। 3 নম্বরে তিনি বলেছেন সংখ্যালঘু সহ নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে। 4-এ বলেছেন সাংবাদিক সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5 নম্বরে বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে 24-এর ঘটনাবলী নিরপেক্ষ তদন্ত করতে হবে, কিভাবে এই ঘটনা ঘটলো তা জনগণকে জানাতে হবে। এখানে আরও একটা কথা বলেছেন যে বিগত সময়ে এই সরকারের আমলের ঘটনা প্রবাহ জাতিসংঘকে নিরপেক্ষভাবে তদন্ত করে বলতে বলেছেন তিনি যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটছে। শেখ হাসিনা আরও বলেন বাংলাদেশ ইতিহাসের এক দুঃসময় পার করছে, পরিণত হয়েছে এক বিশাল কারাগারে এই দেশটা। এছাড়া তিনি দেশি বিদেশি চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে দেশকে উদ্ধার করার আহ্বানও জানিয়েছেন। অনেক কথা বলেছেন এবং যে কথাগুলো বলেছেন সেগুলো সবই তার পক্ষে যায়। এর আগে বিভিন্ন জায়গায় তিনি নির্বাচন বয়কটের কথা বললেও গতকালকের এই অডিও বার্তায় নির্বাচন বয়কটের কথা বলেননি, বরং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বলেছেন এবং তার জন্য একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। বর্তমান সরকারকে তিনি নিরপেক্ষ ভাবছেন না। আমরা এই তার অডিও বার্তা, তার বক্তব্য, এগুলো বিশ্লেষণ করে দেখেছি এবং বিশ্লেষণ করে দেখে আমাদের কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা আরও কিছু কথা বলতে পারতেন।
সেই কথাগুলো বললে আমার মনে হয় যে শেখ হাসিনা ইতিহাসে একটা পজিটিভ রেখা, পজিটিভ একটা সাইন তৈরি করতে পারতেন। হয়তো কথাগুলো সবগুলো তার পক্ষে যেত না, হয়তো বেশিরভাগগুলোই তার বিপক্ষে যেত, কিন্তু যারা সচেতন মানুষ তারা অন্তত বুঝতে পারতেন যে শেখ হাসিনা হারসেলফ মানুষ হিসেবে তারও ভুল হতে পারে, আর তারও যে ভুল হতে পারে সেই উপলব্ধিটা তার মধ্যে এখন হয়েছে। সুতরাং যারা শেখ হাসিনাকে অপরাধী ভাবছে কিংবা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, কিংবা আমরা যারা মনে করছি তার বিচার হওয়া উচিত, তাদের মধ্যেও একটা সফট কর্নার তৈরি হতেও পারে যে তার মধ্যে যেহেতু উপলব্ধি তৈরি হয়েছে, সেহেতু মহান সৃষ্টিকর্তাও তো বলেছেন যে কেউ যদি ভুল করে এবং ভুল করার ফলে কেউ যদি অনুশোচনা করে তাহলে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত। কথাগুলো বলছি এই কারণেই যে এখন যে আলাপগুলো করব, তিনি যে কথা বলতে পারতেন কিন্তু বলেননি, সেগুলো হয়তো একেবারে পোড় খাওয়া, একেবারে পাড় যারা মানে আওয়ামী লীগ করেন, অন্ধ আওয়ামী লীগ যারা মনে করেন যে শেখ হাসিনার কোনো ভুল থাকতেই পারে না, তাদের পছন্দ হবে না। তবু ব্যাপারগুলো বলতে চাই, কারণ হচ্ছে যে এই শুদ্ধাচারের আচার কালচার এগুলো যদি আমরা শুরু করতে না পারি, তাহলে আমাদের রাজনীতি নর্দমায় পরিণত হবে, যেটা একটা লক্ষণ বর্তমানে দেখা যাচ্ছে। শেখ হাসিনা আর কি বলতে পারতেন? নাম্বার ওয়ান, শেখ হাসিনা দুঃখ প্রকাশ করতে পারতেন। তিনি এই যে 24-এর যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করতে পারতেন যে আমিও মানুষ, আমারও তো ভুল হতে পারে, সুতরাং এই সামগ্রিক ঘটনার জন্য সামগ্রিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই ক্ষেত্রে আমার বক্তব্য রয়েছে। এভাবে তিনি যুক্তি খণ্ডন করতে পারতেন, যেটা তিনি দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে কিছুটা বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, যেটা সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে অনেকখানি বলার চেষ্টা করেছেন, সেভাবেও তিনি বলতে হয়তো পারতেন। তিনি বলতে পারতেন যে আন্দোলন 24-এর যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেই আন্দোলনের মোটিভ ধরতে ব্যর্থ হয়েছেন তিনি কিংবা তার সরকার। আন্দোলনের যে মূল মোটিভ ছিল কিংবা আন্দোলনটা যে অনেক গুরুতর অবস্থায় যাচ্ছে, এটা তারা আন্দাজ করতে পারেনি কিংবা আঁচ করতে পারেনি, যেটা তিনি না বললেও সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাক্ষাৎকারে কিছুটা টাচ দিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলতে পারতেন যে তার গোয়েন্দা রিপোর্ট মানে তার গোয়েন্দারা ফেল করেছে, গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দা ব্যর্থতার কারণে আন্দোলন যে এই পর্যায়ে যাবে, এবং আসলে ছাত্রদের ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ কি, মেন্টাল ল্যাঙ্গুয়েজ কি, সেই ল্যাঙ্গুয়েজগুলো রিড করে গোয়েন্দারা যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা তার কাছে পৌঁছায়নি কিংবা রিপোর্টটা গোয়েন্দারা দিতে ব্যর্থ হয়েছে, সেটাও এই আন্দোলন দমানোর ক্ষেত্রে অতিমাত্রায় বল প্রয়োগ করার একটা কারণ হতে পারে, সেটাও তিনি বলতে পারতেন। এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হতে পারত। তিনি তার সরকারের আমলের অনেক কিছু বলতে পারতেন যে এই কর্মকাণ্ডগুলো আমার না করলেও হতো, কিংবা এই ব্যাপারগুলো আমার হয়তো পদক্ষেপগুলো ভুল ছিল। যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়করণ করে নিজেই নিজের ক্ষতি করেছেন শেখ হাসিনা। ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে যে নতুন নিয়ম তিনি করেছেন, তাতে করে ভার্সিটিগুলো মানে পাবলিক ভার্সিটিগুলো মানে একটা ধর্মীয় আশ্রয়স্থল হয়ে গেছে, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে অবয়ব, মানে বাংলাদেশে ধর্মশিক্ষার প্রতিষ্ঠানের যে অবয়ব, সেই অবয়বে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যার চরম মানে কি বলবো যে ফল, তার চরম ফল তাকে নিজেকেও পেতে হয়েছে। তিনি বলতে পারতেন যে তার কিংবা তার নেতাদের অসচেতনতার কারণে তার দলের যে শক্ত খুঁটি, সেই শক্ত খুঁটিটা কিংবা দলের যে ভিতটা, সেই ভিতটা ধ্বংস হয়ে গেছে। তিনি বলতে পারতেন যে তাকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষী মহলের প্রাচীর যে তৈরি হয়েছিল, অর্থাৎ তাকে কেন্দ্র করে একটা যে প্রাচীর তৈরি করা হয়েছিল, অভেদ্য প্রাচীর, যে প্রাচীর টপকে তৃণমূলের তার কাছে পৌঁছানোর ক্ষমতা ছিল না, সাধারণ নেতাদের তার কাছে পৌঁছানোর ক্ষমতা ছিল না, সেই প্রাচীর মানে তার কাছে কোনো বার্তাই যেত না, এমনকি কোনো গোয়েন্দা বার্তাও তার কাছে যেতে হলে ওই প্রাচীরটা, শক্তিশালী প্রাচীরটা
টপকাতে হতো। একটা সময় সেই প্রাচীরের নেতৃত্ব দিয়েছেন এইচ.টি. ইমাম, যিনি কিনা মোস্তাকের শপথ পরিচালনাকারী ছিলেন, তাকে শেখ হাসিনা তার উপদেষ্টা বানিয়েছেন। পরবর্তীকালে এই প্রাচীরটার নেতৃত্ব দিয়েছেন সালমান এফ রহমান, যিনি বাংলাদেশে বহুল বিতর্কিত একজন ব্যবসায়ী। তাকে কেন্দ্র করে অনেকেই এই প্রাচীরটার নেতৃত্ব দিয়েছেন, যে প্রাচীর শেখ হাসিনার সব থেকে বড় ক্ষতি করেছে। তিনি বলতে পারতেন যে শেখ পরিবারের সবাইকে ঢালাওভাবে গুরুত্ব দিয়ে দল এবং সরকারের ক্ষতি হয়েছে। শেখ পরিবারের সবাইকে, শেখ পরিবারের যারা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে কিংবা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারবে, এরকম চরিত্র থাকলে সেটা ঠিক আছে, কিন্তু ঢালাওভাবে শেখ পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গায় মানে জায়গা দিয়ে এটা যে এই ঢালাওভাবে কাজ করাটা যে ঠিক হয়নি, এটা তিনি বলতে পারতেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি যুবলীগে, দেখেছি যুবলীগটা কীভাবে মোটামুটি আত্মীয়করণ করা হয়েছে। আমরা দেখেছি ফজলে নূর তাপসকে মেয়র বানানো, তাকে এমপি বানানো, তার ফজলে নূর তাপস সম্পর্কে ধানমন্ডি এলাকায় প্রচুর সমালোচনা, প্রচুর কিছু আমরা শুনেছি, এবং আগস্টের শেষ সময়ে তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং পালিয়ে যাওয়ার যে অডিও প্রচার হয়েছে, তিনি বিমানবন্দরে গিয়ে আটকে যাচ্ছেন, সেই সময়ও হাসুমণিকে তিনি ফোন করছেন, ফোন দিয়ে বিমানের অধস্তন একজন কর্মকর্তার সঙ্গে তাকে ফোনে কথা বলে দিতে বলছেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ঘটতো না তিনি যদি ঢালাওভাবে শেখ পরিবারের ব্যাপারে অত বেশি সদয় না হতেন, যোগ্যতার ভিত্তিতে যদি কাজগুলো করা হতো। একটা খুবই সেন্সিটিভ ব্যাপার, সেটা হচ্ছে যে নিজের পরিবারের শেখ রেহেনা, টিউলিপ, এই মানুষগুলোর প্লট দেওয়ার তো কোনো দরকার ছিল না। এই মানুষগুলোর নামে প্লট কেন? তারা চাইলেও তাদেরকে ধমক দেওয়া উচিত ছিল। শেখ রেহানা যদি প্লট চাইতেন কিংবা টিউলিপ সিদ্দিকি যদি প্লট চাইতেন, তাহলে তাদেরকে ধমক দেওয়া উচিত ছিল, এই তোদের প্লট কী হবে, তোরা প্লট কী করবি। রাজুকের 10 কাঠা প্লট নেওয়ার ফলে আজকে যে ধরনের অপমান সহ্য করতে হচ্ছে কিংবা যে ধরনের অসম্মানিত হতে হচ্ছে শেখ পরিবারকে, সেটা বোধহয় না করলেই ভালো হতো। তার অনেক মন্ত্রী অঢেল টাকার মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াটা ভুল ছিল, এটা তিনি বলতে পারতেন এইভাবে যে এই যে ভূমি প্রতিমন্ত্রী, যার 350-র বেশি শুধুমাত্র ইংল্যান্ডেই বাড়ি, এরকম যারা কাজ করেছে, নসরুল হামিদ বিপু বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাকে বসিয়ে রেখেছিলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের 12টা বাজিয়ে দিয়েছেন যিনি, আইসিটি মন্ত্রণালয়ে জুনায়েদ আহমেদ পলককে বসিয়েছেন। জুনায়েদ আহমেদ পলক, আমার জানা মতে জুনায়েদ আহমেদ পলক এত টাকার মালিক হয়ে গিয়েছিলেন যে তিনি নগদের হচ্ছে মালিকানা কিনতে গিয়েছিলেন, এবং সেই মালিকানা কিনতে যাওয়ার ফলে তার নামে ইন্টারনালি তদন্ত করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এটা বিভিন্ন সূত্রে আমার মানে জানার সৌভাগ্য হয়েছিল। সেই সময় তিনি শাহরিয়ার আলমের মতো মানুষগুলোকে এনে মন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বানিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। দেশীয় টেলিভিশন চ্যানেলের মালিক হচ্ছেন, রেডিওর মালিক হচ্ছেন, বিপিএল দলের মালিক হচ্ছেন। এই ব্যাপারগুলো মনে হয় আর একটু দৃষ্টি দেওয়া উচিত ছিল, যে তার দেয়া স্নেহের প্রতিদানে তার ওই শিষ্যরা কি দিচ্ছেন তাকে ফিডব্যাকগুলো যেভাবে তারা দিয়েছেন, তাতে করে শেখ হাসিনা নিজে এবং পুরো বঙ্গবন্ধু পর্যন্ত কলঙ্কিত হয়েছেন। সিআরআই এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শেখ হাসিনা পুত্র ববির যে সিন্ডিকেটের কথা শোনা যায়, এবং এই সিআরআই দিয়ে শেখ হাসিনাকে তুষ্ট করা, বিভিন্নভাবে ওই মানে এ ডটার স্টেল বানিয়ে তাকে একটু পাম্পট্টি দিয়ে ফুলিয়ে নেওয়া, এই প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা, এই যে খবরগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সিআরআই কি করছে, ওখানে নসরুল হামিদ বিপু কি করছেন, ওখানে ববির স্বার্থ কি, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে তিনি যদি সচেতন থাকতেন, এই ব্যাপারগুলো যদি দেখভাল করতেন, তাহলে আর একটু ভালো হতো, এবং সেই কথাগুলো তিনি বলতেই পারতেন। তিনি বলতে পারতেন যে ডক্টর কামাল, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, চার খলিফার একজন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফ হোসেন, তাদের সরিয়ে দিয়ে এই দরবেশ
সালমান এফ রহমান যে দরবেশ, ওবায়দুল কাদের, পলক, শাহরিয়ার, বিপু, এদের কাছে টানাটা ভুল হয়েছে এবং আওয়ামী লীগের জন্য বড় সর্বনাশ হয়েছে, এই কথাটা তিনি বলতেই পারতেন। কারণ এটা বললে খুব একটা যায় আসতো না। আমরা দেখেছি যে আওয়ামী লীগের এই দুঃসময়ে বঙ্গবন্ধু, জয় বাংলা, এই ব্যাপারগুলো নিয়ে একটা দুইটা লোক কথা বলছে দেশে থেকে, সেই একটা দুইটা লোকের মধ্যে একজন কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাকে চরমভাবে অপমান করে দল থেকে বের করে দেওয়া হয়েছে। ডক্টর কামাল হোসেনকে সম্মান দেওয়া হয়নি। ডক্টর কামাল হোসেনও কিন্তু তিনি মানে 2-4 জনের মধ্যে একজন, যিনি খুবই কনফিডেন্টলি বলেন বঙ্গবন্ধু এবং 72-এর সংবিধান, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, এই ব্যাপারগুলো বলেন। এদের মুখ থেকে কিন্তু এখনো বঙ্গবন্ধু যায়নি, কিন্তু আওয়ামী লীগ ওনাদেরকে চরমভাবে অসম্মানিত করেছে এবং দল থেকে বেরিয়ে যাওয়ার, মানে ডক্টর কামাল, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীদের দল থেকে বের করে দেওয়া, এই কাজটা যে ঠিক হয়নি। আব্দুর রাজ্জাক, যিনি মানে কি বলবো, যে দুঃখ বুকে নিয়ে মারা গেছেন, সৈয়দ আশরাফ, যাকে সাধারণ সম্পাদকের জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে তিনি দুঃখ বুকে নিয়ে মারা গেলেন, অথচ ওবায়দুল কাদেরদের এই আওয়ামী লীগের এত বেশি কদর, এই কদরের প্রেক্ষাপটটা কি, সেই অনুতাপটা আমার মনে হয় তার মধ্যে যদি হতো, তাহলে দুইটা কাজ হতো। একটা কাজ হতো, সেটা হচ্ছে যে সরকার এবং তার বিরোধী গোষ্ঠী যেমন মনে করতো যে তিনি তার ভুলগুলো তিনি বুঝতে পারছেন, আবার আওয়ামী লীগের তৃণমূলের কাছে, যে তৃণমূলকে নিয়ে তিনি গর্ব করেন এখন বিপদের সময়ে, সেই তৃণমূলের কাছে একটা মেসেজ যেত যে এতদিনে আমার নেত্রী বুঝতে পেরেছে তৃণমূলকে মূল্যায়ন না করে তিনি ভুল করেছেন। তিনি আরও অনেক কিছু বলতে পারতেন, কারণ ভুল তো মানুষই করে। এছাড়া একটা বড় কথা দিয়েই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে তিনি যেটা করতে পারেননি সেটা হচ্ছে যে সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেননি কিংবা করতে পারেননি। আমরা প্রতি বছর 15.5 বছরে দেখেছি সাংস্কৃতিক খাতে বাজেট কমেছে। তিনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে দেশের 500টা উপজেলায় 500টা মডেল শিল্পকলা একাডেমি করতে পারতেন, যেটা বঙ্গবন্ধু কন্যার কাছে অনেকেরই প্রত্যাশা যে তিনি প্রথমে 500টা মডেল শিল্পকলা একাডেমি তৈরি করবে। এবং সব থেকে মানে কি বলবো, যে একাডেমিক আলোচনা যেটা হতে পারে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন এইবারে 2009-এর শুরুতে, 2008-এর ডিসেম্বরে নির্বাচন হলো, 9-এর জানুয়ারির প্রথম সপ্তাহে শপথ হলো, তার সরকার গঠন হলো। 9 থেকে 24-এর আগস্ট পর্যন্ত, তার মানে হচ্ছে তিনি 15.5 বছর সময় পেলেন। 15.5 বছর সময় পেলেন। একটা ছেলে, যে শিশু, সেই শিশু ক্লাস 1-এ ভর্তি হয় ধরে নিলাম 5 বছর বয়সে। 5 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হওয়া শিশুটাকে তিনি গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন, তার সরকার গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। 5 বছরের যে শিশুটা তার ক্ষমতা নেয়ার সময় ক্লাস 1-এ ভর্তি হলো, সেই শিশুটার বয়স 2024-এর আগস্টে এসে 21 বছর, 20.5 বছর। তার মানে তারাই হচ্ছে জেন জি প্রজন্ম। এই জেন জি প্রজন্মকে তিনি মুক্তিযুদ্ধের পাঠ শিখিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শে, 72-এর সংবিধানের আদর্শে, প্রগতিশীলতার আদর্শে, ধর্মনিরপেক্ষতার আদর্শে গড়ে তোলার সুযোগ হাতছাড়া করেছেন। এবং সেই হাতছাড়াটা করেছেন শিক্ষা ব্যবস্থা দিয়ে, সংস্কৃতিকে মেরে ফেলে, বাউলদের চুল কেটে দিয়ে, বাউলদের হাতকড়া দিয়ে মানে গ্রেপ্তার করে, এবং এই ইয়ের সঙ্গে, মানে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে জননী উপাধি নেয়ার মাধ্যমে একটা প্রজন্মকে যদি গড়ে তোলা যেত, এই যে জেনজি প্রজন্ম, এই জেনজি প্রজন্ম হঠাৎ করে 2024-এর আগস্টে এসে কেন মনে হলো যে তারা পুরোটাই আওয়ামী লীগ বিরোধী? কেন মনে হলো 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে যে এরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে, এরা মুক্তিযুদ্ধের বিভিন্ন কিছুকে আক্রমণ করছে? কেন ওই সময় মানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানগুলো হলো? তার মানে হচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার একটা প্রজন্মকে গড়ে তোলার, একটা প্রজন্মকে তার এবং তার বাবার এবং মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলার যে সুযোগটা ছিল, সেই সুযোগটা হাতছাড়া করেছেন। শুধুমাত্র অবকাঠামো তৈরি করা, ওই পদ্মা সেতু তৈরি করা, মেট্রো রেল তৈরি করা,
কর্ণফুলী টানেল তৈরি করা, এগুলো দেশের অবকাঠামো যেমন প্রয়োজন, তেমনি দেশের একটা প্রজন্ম, পুরো একটা প্রজন্ম, একটা জেনজি প্রজন্ম, তাদেরকে যে গড়ে তোলার স্কোপটা তিনি হাতছাড়া করলেন এবং সেই স্কোপটা হাতছাড়া করার মাধ্যমে 2024-এর আগস্টে তার পতন হলো, তার পরাজয় হলো। এবং শুধু তার পরাজয় হলো না, এ কোন প্রজন্ম তৈরি হলো, যে প্রজন্ম মানে যাদেরকে তিনি তৈরি করলেন, যাদেরকে তিনি বড় করে তুললেন, ওই 5 বছর বয়স থেকে 20-22 বছর বয়স পর্যন্ত যে প্রজন্মটা তার আমলে বড় হলো, সেই প্রজন্ম কিভাবে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবি করে, সেটা তো একটা বড় প্রশ্ন। সেই প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙে, সেই প্রজন্ম কিভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, সেই প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর একটা সরকার পতনের আন্দোলনের তুলনা করে, সেটা তো একটা একাডেমিক প্রশ্ন। এবং সেই একাডেমিক প্রশ্নটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা নিজেও করে দেখেছেন কিনা, ভেবে দেখেছেন কিনা, গবেষণা করেছেন কিনা, যে পুরো শিক্ষা ব্যবস্থায় আমরা তো এটাও দেখেছি, শেখ হাসিনার আমলে প্রাইমারি স্কুলে ক্লাস 1-2 এর শিশুদের পড়ানো হয়েছে ওতে ওড়না। ক্লাস 1-এর শিশুকে পড়ানো হচ্ছে ওতে ওড়না। তো এখন তো পড়ানো হতেই পারে 6তে ছবি আঁকা ভালো না, গতে গান বাজনা ভালো না, এখন তো পড়ানো হতেই পারে। যদি শেখ হাসিনা তার মানে বঙ্গবন্ধুর মেয়ে, যিনি দাবি করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তিনি দাবি করেন ধর্মনিরপেক্ষতার মানে তিনি প্রতীক, তিনি দাবি করেন যে 72-এর সংবিধানের ধারক এবং বাহক তিনি, তার আমলেই যদি শিক্ষা মন্ত্রণালয় এরকম বই ছাপায় ওতে ওড়না, এছাড়া আরও অনেক কিছু, আমার অনেক কিছু মনে নেই। রবীন্দ্রনাথ সহ অনেকেই যখন পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ে যান এবং সেটা শেখ হাসিনার সরকারের শিক্ষামন্ত্রীরা করেন, শেখ হাসিনার সরকারের শিক্ষামন্ত্রীরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে মাদ্রাসার শিক্ষা জড়িয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, দুই শিক্ষাকে একই শিক্ষা হিসেবে একই মান দিয়ে ফেলেন, তখন তো বুঝতেই হবে এবং বলতেই হবে যে একটা পুরো প্রজন্মকে আপনি গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থ হওয়ার কারণেই 24-এ আপনার পতন হয়েছে। আমার মনে হয় যে গতকালকে সংবাদ সম্মেলনে যে অডিও বার্তা দিয়েছেন, সেই অডিও বার্তায় এই কথাগুলোও আসতে পারত। এই কথাগুলো যদি আসতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে দুটো কাজ হতো। একটা হচ্ছে আপনার শত্রুপক্ষ যারা, তারা মনে করতো যে শেখ হাসিনার মধ্যে অন্তত অনুতপ্ত হওয়ার ব্যাপারটা লক্ষ্য করা গেছে, তারা আর শেখ হাসিনা বিরোধী কন্টেন্ট তৈরি করার রসদটা খুব কম পেত। নাম্বার 1, এটা আপনার একটা উপকারে লাগতো। আর একটা বড় উপকারে লাগতো, সেটা হচ্ছে যে এই দেশের অসহায় একটা শ্রেণী আছে, যে শ্রেণীটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যে শ্রেণীটা 72-এর সংবিধানের পক্ষে, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষে, 52-র ভাষা আন্দোলনের পক্ষে, যে শ্রেণীটা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কোনো দল করে না। তারা বোঝে মানে ধর্মনিরপেক্ষতা, তারা বোঝে মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধের আদর্শ। সেই শ্রেণীটা আপনার এই কথাগুলোতে বুঝতে পারত যে আপনি যে এই ভুলগুলো করেছেন, কিংবা আপনি না, আপনার সরকার কিংবা আপনার শিক্ষামন্ত্রীরা, আপনার সংস্কৃতি মন্ত্রীরা, যাদের এই কাজগুলো একটা প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব যাদের ছিল, তারা এই কাজগুলো, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রী, তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, এই তিনজনকে, প্রাথমিক শিক্ষামন্ত্রী, এই 3-4 জনকে আপনি যে সঠিক মানুষ নির্বাচন করেননি, এই 3-4 জন যে আপনার এবং বঙ্গবন্ধুর যে ভীষণ, আপনার ভীষণ কি আমি জানি না, বঙ্গবন্ধুর যে ভীষণ 72-এর সংবিধানের আলোকে, মুক্তিযুদ্ধের পরে 72-এর সংবিধানের আলোকে যে ভীষণ, বাংলাদেশের ভীষণ, আমি কোনো ব্যক্তির কথা বাদ দিলাম, বাংলাদেশের যে ভীষণ, বাংলাদেশের জন্ম হয়েছিল যে ভীষণকে নিয়ে, সেই ভীষণের অনুসারী আপনি শিক্ষামন্ত্রী দেননি, আপনি তথ্যমন্ত্রী দেননি, আপনি সংস্কৃতি মন্ত্রী দেননি, আপনি প্রাথমিক গণশিক্ষামন্ত্রী দেননি বলেই একটা প্রজন্মকে গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। এবং এই যে একটা প্রজন্ম, জেনজি প্রজন্ম, পুরোটাই তৈরি হয়েছে আপনার বিরুদ্ধ শক্তি হিসেবে। অন্যরা তাদের মতো করে ওদেরকে গড়ে তুলেছে, যেটা আপনি এবং আপনার সরকার টেরই পাননি। দর্শক, আপনার কি মনে হয়? খুব বেশি খারাপ লাগা কাজ করছে কি এখন? মনে হচ্ছে কি যে একটু গালি দিয়ে একটা কমেন্ট করেই বসি?
যদি গালি দিতে ইচ্ছে হয় গালি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই বাস্তবতা কিংবা এই আলোচনাটাকে যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব ধারণ করতে পারে, এই এই আলোচনাটাকে যদি তারা মেনে নিতে পারে, তাহলে তাদের ফেরাটা অনেক সহজ হবে এবং তাদের পরিশুদ্ধ হওয়াটাও অনেক সহজ হবে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।